কিছুকে পাই পৃথিবীতে, যে যা কিছুই পাচ্ছে চিন্তা দ্বারা। জন্মেছি, প্রত্যেকটা মানুষ ইকুয়াল, জন্মগতভাবে স্রষ্টা আমাদেরকে সমান সমান সৃষ্টি করছে। আমরা পরে কিছু হার্ডওয়্যার সফটওয়্যার ইনস্টল করছি। নেপালের থেকে একটা মেয়ের কাছ থেকে শিখেছি আমি তোমাকে ভালোবাসির নেপালি ভাষায় কি হবে, তো সে আমাকে শিখালো মতি মিলায় মায়া ঘরছু। আমি তাকে জিজ্ঞেস করলাম what do you say when you are saying to anyone that I love you? তো তখন সে বলল মতি মিলায় মায়া ঘরছু। আমি এটা শিখে নিয়ে তাকে বলে দিলাম মতি মিলায় মায়া ঘরছু। ইতিবাচক চিন্তাটা হচ্ছে নেতিবাচক সিচুয়েশনে ইতিবাচক আচরণ করতে পারা। স্রষ্টা তার রহমতের ফ্রিকোয়েন্সি সারা বিশ্বব্যাপী ছড়িয়ে রেখেছেন। এই টোটাল জায়গাগুলোতে পৃথিবীর যে জায়গায় যান, স্রষ্টার রহমতের ফ্রিকোয়েন্সি সব জায়গায় আছে, কিন্তু ধরতে গেলে আপনার লাগবে ডিভাইস আর ফ্রিকোয়েন্সি জানা লাগবে। আমার কাছে কি জিব্রাইল আলাইহিস সালাম আসছিল নাকি? বলে কেন আমার কাছে জিব্রাইল? মানে আমি এমন ভাবে বলতেছি কথাটা থেমে থেমে বুড়ো মানুষের মতো, সে বুঝতেই পারে না আগাগোড়া। তো এবার বলতেছে যে আমার কাছে জিব্রাইল আসতে যাবে কেন? বললাম না, মানে আমি পারবো না, তুমি জেনে ফেললা। আমি তো ভেবেছি তোমার কাছে জিব্রাইল এসে ওহী নাজিল করছে যে খালিদকে বলে দাও যে ও পারবে না। মনে রাখবেন, এই প্ল্যাটফর্ম শর্টকাট নেওয়ার জায়গা না। আপনাকে মিনিমাম ৫-৭ বছর পরিশ্রমটা দেওয়ার মানসিকতা থাকতে হবে। সমস্যাটা হচ্ছে প্রেম করলে একটা মানুষ ফোকাস থাকতে পারে না। শুনেন, চড়াই উতরাই আসবে, আপনি স্লিপ কেটে পড়ে যাবেন, কিন্তু কখনো হাল ছাড়বেন না। কারণ হাল যদি না ছাড়েন, আপনি শিওর থাকেন কোনো না কোনো সময় আপনি গন্তব্য দেখবেন। তুমি কি ভালো আর হবে না মাসুদ? ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। দেখবেন আমি ওই দিন শর্ট টাইম বিয়ে করে ফেলবে এবং বউকে নিয়ে ঘুরে বেড়াবো। তাহা শুনিয়া তোমরা এত খুশি হইবার কোনো কারণ আমি দেখিতেছি না। একমাত্র তুমি যদি চাকরি করতে যাও আর একজনের চাকর খাটতে যাও, সেখানে সার্টিফিকেট লাগে। আর পৃথিবীর কোন সৃষ্টিশীল কাজে কোনোদিন সার্টিফিকেট কারো লাগে নাই। ব্র্যান্ড নিউ ঘোষণা দিলে, ব্র্যান্ড নিউ ক্লাব মেম্বার ঘোষণা দিলে, তো আমার সেই ফুল কোথায়, মালা কোথায়? সেই ফুল আর মালা নেই, অথচ ঘোষণা চলছে। তো নেক্সট টাইম হয়তো হবে ফুল মালা সবকিছু, যেহেতু এখনো আরেকটা স্পেশাল ভাবে। আচ্ছা ঠিক আছে, হোক স্পেশাল ভাবে। তো আজকে আমরা যারা এখানে আছি, আমরা নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে বলা যায় নতুন এই জন্য বলছি যে 1-2 বছর 4 বছর এটাকে আরেক পুরাতন বলা যায় না। আমি নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে নতুন, তাহলে সেক্ষেত্রে আপনার অবস্থানটা কি? আমি যদি নতুন হই, আপনি কি এখনো মায়ের ভোগে আসছেন, পেটে আসছেন, জন্ম হয় নাই? তো নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে আমি নতুন, কারণ 6-6.5 বছরে কিছুই হয় না। 6-6.5 বছর তো একটা জিনিস বুঝতে সময় লেগে যায়, তাই না? তো এই জন্য নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে একদমই নতুন আমি। এই নতুন অবস্থায় যে এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি, আরো অ্যাকুয়ার করার যে চেষ্টা চলছে সামনে, ইনশাল্লাহ সামনে আমরা সবাই মিলে এগিয়ে যাব। যেহেতু নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিকে নিয়ে স্বপ্ন দেখি, দেখেন আমি যখন এই ব্যবসাটা শুরু করি তখন কিন্তু আমার নিজের কিভাবে ভালো হবে সেই চিন্তাটা নিয়ে শুরু করেছিলাম। বাট আস্তে আস্তে সেই ড্রিমগুলো সব ভুলে গিয়েছি। নতুন করে একটা ড্রিম জায়গা করে বসে নিয়েছে, আর সেটি হচ্ছে আমি এমন কিছু করতে চাই, মরার আগে এমন কিছু করতে চাই যেটা অন্তত পক্ষে বেশি না 500-600 বছর পর্যন্ত মানুষ মনে রাখবে। খুব বেশি 5000-6000 বছর পর্যন্ত মনে রাখবে এটা চাই না, কিন্তু এমন কিছু করতে চাই যেটার দ্বারা মানুষ এমনভাবে উপকৃত হবে, ইনশাল্লাহ 500-600 বছর মনে রাখলে সেটাই বিরাট ব্যাপার, তাই না? তো সেই কাজটা করে তারপরে আমি যেতে চাই। আল্লাহকে আমি সবসময় এটাই প্রার্থনা করি যে আই হ্যাভ টু ডু সামথিং ফর দ্য পিপল, বিকজ নিজের জন্য যদি আমি কাজ করি তাহলে আমি খুব সংকীর্ণ হয়ে গেলাম। নিজের খাওয়া পড়া বেঁচে থাকার জন্য কাজ করা, এটা খুব সংকীর্ণতা। একটু ব্রড চিন্তা করে আমরা আগাই। আমি যেহেতু এই চিন্তাটা করছি, চলেন আমরা সবাই মিলে এই চিন্তাটা করি। এখন দেখেন, আমরা বেশিরভাগ সময় ম্যাক্সিমাম মানুষ সংশয়ে থাকি যে আমার দ্বারা কিছু হবে নাকি হবে না, আমি কিছু পাবো নাকি পাবো না। এই সংশয়টা প্রতিনিয়ত আমাদের কুড়ে খায়। সেটা চলার পথে দেখা গেছে এমন কোনো সময় নেই নির্দিষ্ট, সকাল না সন্ধ্যা এরকম নাই। দেখুন, আমরা আমাদের চিন্তার দ্বারা সবকিছুকে পাই পৃথিবীতে। যে যা কিছুই পাচ্ছে চিন্তা দ্বারা। আমাদের এই চিন্তার একটা লেভেল আছে যেটা হচ্ছে সাবকনশিয়াস লেভেল বা অবচেতন মন। এই অবচেতন মনে
আমরা কিছু ভাবনাকে প্রোডাকশন দেই, আর ওই ভাবনাটা কিন্তু আমাদের জীবনকে নির্ধারণ করে। এখন এই যে এখানে যারা বসে আছেন, কারা আগামী দিনে নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে একজন তারকা হবেন, স্টার হবেন, রিয়েল স্টার, পপুলার একজন পার্সন হবেন, একজন ভালো মানের ট্রেনার, পাবলিক স্পিকার হবেন, বহু মানুষের লাইফে কিছু ভ্যালু অ্যাড করতে পারবেন। গাড়ি, ফ্ল্যাট, বাড়ি, এগুলোর কথা আমি নাই বললাম, এগুলো তো পাবেনই আপনি। তো কারা পাবেন আর কারা কন্টিনিউ বেশি দিন করবেন না, এই পার্থক্য যদি আমি বলতে চাই, তাহলে মূল পার্থক্য আমাদের জীবনের সকল প্রাপ্তিতে, সেই মূল পার্থক্যটা হচ্ছে আমাদের থট প্রসেস। আমাদের প্রত্যেকেরই কিছু থট প্রসেস আছে, আমরা প্রতিনিয়তই চিন্তা করছি। দেখুন, আমরা যেদিন জন্মেছিলাম সেই দিন কিন্তু আমরা সেম হার্ডওয়্যার নিয়ে জন্মেছি। সেম হার্ডওয়্যার বলতে কি, আমার কাছে একটা আইফোন 12 প্রো, আপনার কাছে আমি আইফোন 12 প্রো দিলাম, আরো 5 জনের কাছে আইফোন 12 প্রো দিলাম। এখন আমার এই আইফোন 12 প্রোতে আমি গুগল ক্রোমে ব্রাউজ করতেছি, তারপরে 21 এর অ্যাপস ইনস্টল করেছি, আমার জন্য যা যা লাগবে আমি সেগুলো ইনস্টল করেছি। কিন্তু মিজান সাহেবের আইফোন প্রোতে সে গেমিং অ্যাপস ইনস্টল করেছে এবং তিনি গেমিং করছে। আমাদের আবু হুরায়রা তার মোবাইলটাতে টিকটক অ্যাপসটা ইনস্টল করেছে এবং সে সেটাই করছে, সে লাইকই করছে। এখন দেখেন, মোবাইল ফোন সেম, সে ফেসবুকিং করছে। মোবাইল ফোন 5 জনের 5টা সেম মোবাইল ফোন, হার্ডওয়্যার সেম, এখন সফটওয়্যার ইনস্টল করছে আলাদা আলাদা, ফলে কার্যক্রমও আলাদা আলাদা। সফটওয়্যার ইনস্টল করছে আলাদা, তাই কার্যক্রমটা আলাদা। আমরা যেদিন জন্মেছি, পৃথিবীতে এসেছি, আমাদের সবাইকে সমান হার্ডওয়্যার দিয়ে স্রষ্টা পৃথিবীতে পাঠিয়েছে। আমরা আমাদের চারপাশের পরিবেশ থেকে, আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, আমাদের সমাজ, এই জায়গাগুলো থেকে আমরা কিছু সফটওয়্যার অটোমেটিক্যালি ইনস্টল করছি আমাদের মধ্যে, আর ওই সফটওয়্যার অনুযায়ী আমাদের বিহেভিয়ার হয়েছে। এখন আমি আপনাদেরকে একটু উদাহরণ দিলে বুঝবেন। আমরা যারা বাংলাদেশে জন্মেছি, একদম পিচ্চি বাচ্চাও বাংলায় কথা বলতে পারে, অথচ আমি এত বড় হয়ে গেছি আমি কিন্তু চাইনিজ ভাষায় কথা বলতে পারি না। অথচ চায়নাতে জন্ম নেওয়া ক্ষুদ্র একটা বাচ্চাও কিন্তু চাইনিজ ভাষায় কথা বলছে। তার মানে দেখেন, হার্ডওয়্যার সেম ছিল। আমিও যদি চায়নাতে জন্ম নিতাম, চায়নাতে বড় হতাম, আমিও এখন চাইনিজ ভাষায় সুন্দর করে কথা বলতে পারতাম। আমাদের দেশে ইংরেজি শেখা নিয়ে কত স্ট্রাগল করতে হয়, আমাদের পড়তে হয়, ইংরেজির প্রতি অনেকের অনেক আতঙ্ক। আমরা ইংরেজি বলতে গেলে পারি না, আবার কারোর সামনে বলতে গেলে ভয় পাই, ভুল হয় না, রাইট হয়। অথচ আমেরিকাতে যান, ইউরোপ কান্ট্রিগুলোতে যান, তারা পিচ্চি পিচ্চি বাচ্চা যার বয়স হচ্ছে কেবল মুখ ফুটতে শুরু করেছে, মাকে আমরা কি বলছি, মা মা আমার পানি দরকার। পিচ্চি বাচ্চারা কি বলে, মাম মাম খাবো মা। অথচ তারা কি বলতেছে, মম আই নিড ওয়াটার। এই যে মম আই নিড ওয়াটার, এটা শিখছে কোত্থেকে? তার ওই পরিবেশ থেকে। অর্থাৎ আমরা সমান হার্ডওয়্যার নিয়ে জন্মেছি, প্রত্যেকটা মানুষ ইকুয়াল, জন্মগতভাবে স্রষ্টা আমাদেরকে সমান সমান সৃষ্টি করছে। আমরা পরে কিছু হার্ডওয়্যার সফটওয়্যার ইনস্টল করছি। আমরা যারা ক্ষুদ্র চিন্তা করি তাদের মধ্যে ক্ষুদ্র চিন্তার সফটওয়্যার ইনস্টল হয়েছে, যারা বিগার চিন্তা করছি তাদের মধ্যে ওই বিগার চিন্তার সফটওয়্যার ইনস্টল হয়েছে। অর্থাৎ আমাদের চিন্তা বা থট প্রসেস আমাদের জীবনটাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করে, কিন্তু আমাদের ওই চিন্তাটা আমাদের চারপাশের পরিবেশ থেকে আমরা নিয়েছি। এই বাংলাদেশে জন্ম নেওয়া, নোয়াখালীতে যে, সে কিন্তু নোয়াখালীর ভাষায় কথা বলে। নোয়াখালী, আমরা কাউকে ভালোবাসলে বলে আমি তোমাকে ভালোবাসি। নোয়াখালীর লোক কি বলবে? আই। বরিশালের লোকজন বলে যে আমি আপনারে ভালো পাই। আমি একদিন একটা লোক আমাকে বলছে, তিনি আমাদের এলাকায় জব করতেন, বরিশালের বাড়ি, শিক্ষিত, সবসময় ভালোভাবে কথা বলে, বোঝা যায় না। হঠাৎ করে আমাকে একদিন এই কিছু সিভিট দিল, মানে ভিটামিন সি ট্যাবলেট, যে নেন এগুলো, কিছু প্যাড দিল, কলম দিল। দেওয়ার পরে আমি বলছি এত কিছু কেন হঠাৎ করে আমাকে দেয়া? এবার বলতেছে আমি আপনারে ভালো পাই। মানে ভালো পান মানে? আমি ঘন ঘন আসি আপনার এখানে, ব্যাপারটা কি? এত কই আসি? আমি হঠাৎ করে অবাক হয়ে বলছি এত কই আসি? এই তো প্রায় 15-20 দিন পরে আসলাম। এখন যে না না, আই লাভ ইউ, আই লাভ ইউ মানে হচ্ছে আমি তোমারে ভালো পাই। দেখেন বরিশালের লোক এটা বলতেছে, নোয়াখালীর লোক আলাদা ভাষা, চিটাগংয়ের লোকের ভাষা শুনবেন তো আপনি কিছুই বুঝবেন না, কক্সবাজারের লোক যা বলবে তাও কিছু বুঝবেন না। নেপালে গিয়েছিলাম, নেপালের থেকে একটা মেয়ের কাছ থেকে শিখেছি আমি তোমাকে ভালোবাসির
নেপালি ভাষায় কে হবে? তো সে আমাকে শিখালো মতি মিলায় মায়া ঘরছু। আমি তাকে জিজ্ঞেস করলাম হোয়াট ডু ইউ সে when you are saying to anyone that I love you? তো তখন সে বলল মতি মিলায় মায়া ঘরছু। আমি এটা শিখে নিয়ে তাকে বলে দিলাম মতি মিলায় মায়া ঘরছু। বড় বড় করে দেখাচ্ছে। আমি বললাম না, নট লাইক দ্যাট, ওইভাবে না, কিন্তু যেভাবে করা উচিত এই যে এখানে এসে উই বিকাম এ ফ্রেন্ড, এইভাবেই আমি তোমাকে মানে মতি মিলাই মায়া ঘরছু। হ্যাঁ, পরে সে বাংলা শিখতে চাইলো, বাংলা শিখাই দিলাম আমি। এখন আমার কথা হচ্ছে আমরা চারপাশ থেকে এই সফটওয়্যারটা ইনস্টল করি। এখন ধরেন আমরা যদি কিছু না পাই এর জন্য আমাদের এই সফটওয়্যারটা দায়ী, আবার আমরা যদি কিছু পাই এর জন্য আমাদের ওই সফটওয়্যারটাই কিন্তু দায়ী, অর্থাৎ প্রভাবক। এখন এই কোম্পানি থেকে আপনি সফল হবেন কি হবেন না, এটার জন্য কোনটা দায়ী তাহলে? আপনার হার্ডওয়্যার, আপনার জন্ম, নাকি আপনার সফটওয়্যার? দ্যাটস দ্য পয়েন্ট, সফটওয়্যার। আপনি এই প্ল্যাটফর্ম থেকে অনেক উপরে উঠবেন এটা ডিপেন্ড করতেছে কিন্তু আপনার চেহারার উপরে না, আপনার ভিতরে কি সফটওয়্যার আপনি নিয়মিত নিচ্ছেন। এবার আসেন সফটওয়্যার, আমরা যে কোনো সময় যে কোনো, ধরেন না ফেসবুক আর চালাবেন না, আপনি এখন কি করতেছেন? ওইটার উপরে একটু কিছুক্ষণ ধরে লং প্রেস করছেন, লং টাচ, আর লং টাচের পরে ওখানে কয়েকটা অপশন আসতেছে, একটা হচ্ছে ফোর্স শাটডাউন আর একটা আসতেছে আনইনস্টল, রাইট? এবার আমরা যদি আমাদের ভিতরে ডাউনলোড হয়, ইনস্টল হয় বাজে সফটওয়্যার গুলো আনইনস্টল করি আর ভালো কিছু সফটওয়্যার ইনস্টল করি, তাহলে আমাদের বিহেভিয়ার অ্যাক্টিভিটি গুলোকে চেঞ্জ করা সম্ভব, রাইট? এখন আমাদের দরকার কোন সফটওয়্যার জানেন? অলওয়েজ, সবসময় ইতিবাচক চিন্তা করা দরকার। ইতিবাচক চিন্তাটা কি? ইতিবাচক চিন্তাটা হচ্ছে নেতিবাচক সিচুয়েশনে ইতিবাচক আচরণ করতে পারা, নেতিবাচক সিচুয়েশনে, নেতিবাচক ঘটনায় ইতিবাচক চিন্তা করতে পারার নাম হচ্ছে ইতিবাচক সফটওয়্যার, পজিটিভিটি। এখন ধরেন আমি একজনকে গালাগালি দিব আর উত্তরে, প্রতি উত্তরে সে আমাকে গালাগালি দিবে, এটা তো খুবই স্বাভাবিক। কিন্তু আমি একজনকে গালাগাল দিলাম, প্রতি উত্তরে সে গালাগালি দিল না, সে ভালো বিহেভিয়ার দিল, তাহলে বুঝতে হবে ওই লোকটা ইতিবাচক মানুষ। বুঝেননি ব্যাপারটা? যে আমাদের সামনে নেতিবাচক সিচুয়েশন আসবে আর ওই নেতিবাচক সিচুয়েশনে পজিটিভ চিন্তা করা, পজিটিভ ভাবতে পারার নাম হচ্ছে পজিটিভিটি। এই সফটওয়্যারটা যদি ইনস্টল করেন আপনি সাকসেস হবেন। দেখুন, আমরা মোবাইল ফোনে রেডিও ফুর্তি, রেডিও টুডে, বিভিন্ন রেডিও চ্যানেল শুনেছি বা মাঝে মাঝে শুনি। কে কে আছেন একটু হাত তুলবেন দয়া করে। এই যে গাড়িতে উঠলে মাঝে মাঝেই কিন্তু রেডিও ফুর্তি, আমাদের এই খুলনাতে ভালো নেটওয়ার্ক পায় রেডিও ফুর্তির, রেডিও টুডে কিন্তু এখন আর পায় না, দেখি 89.6 এটা পায় না, কিন্তু 88.0 এটা পায়। এখন যেখানে রেডিও ফুর্তির ফ্রিকোয়েন্সি অলরেডি আছে সেখানে গিয়ে আমি যখন আমার ডিভাইস দিয়ে 88.0 এই ফ্রিকোয়েন্সিটাতে নিয়ে আসতেছি, ঠিক তখনই কিন্তু রেডিও ফুর্তি বাজতে শুরু করতেছে। রেডিও ফুর্তির ফ্রিকোয়েন্সি আগে থেকে ছিল, আমি শুধু কি করেছি, আমার সেট থেকে আমি ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ করেছি। যেখানে রেডিও টুডের ফ্রিকোয়েন্সি আছে আমি সেখানে গিয়ে রেডিও টুডের ফ্রিকোয়েন্সি 89.6 এইটা যখনই দিব তখন রেডিও টুডে বাজতে শুরু করবে। অর্থাৎ ফ্রিকোয়েন্সি আগে ছিল বিধায় আমি আমার ডিভাইসটা দিয়ে সেটা কানেক্ট করতে পেরেছি, রাইট? তো দেখেন, আমার ডিভাইস লাগবে কানেক্ট করার জন্য এবং আমার ফ্রিকোয়েন্সি জানা লাগবে যে কোন ফ্রিকোয়েন্সিতে দিলে আমি রেডিও টুডেটা ধরতে পারবো। স্রষ্টা তার রহমতের ফ্রিকোয়েন্সি সারা বিশ্বব্যাপী ছড়িয়ে রেখেছেন। এই টোটাল জায়গাগুলোতে, পৃথিবীর যে জায়গায় যান, স্রষ্টার রহমতের ফ্রিকোয়েন্সি সব জায়গায় আছে, কিন্তু ধরতে গেলে আপনার লাগবে ডিভাইস আর ফ্রিকোয়েন্সি জানা লাগবে। কি লাগবে? ডিভাইস এবং ফ্রিকোয়েন্সি। ডিভাইস এবং শুনতে পাই নাই, কি কি লাগবে? ডিভাইস এবং ফ্রিকোয়েন্সি। এখন আসি ডিভাইসটা কি? ডিভাইসটা হচ্ছে আপনার মন, আর ফ্রিকোয়েন্সি কি? আপনার ইতিবাচক চিন্তা। আপনার তো মন আছে অলরেডি, ডিভাইস তো আছে, এখন শুধু দরকার আপনার ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ করা। আর সেই ফ্রিকোয়েন্সিটা হবে ইতিবাচক চিন্তা। যে প্ল্যাটফর্মে আপনি যান, যদি শুধু ইতিবাচক চিন্তা করতে পারেন, আপনার লাইফে সবসময় ইতিবাচকটাই ঘটবে। অর্থাৎ আপনার সাথে যদি কোনো খারাপ ঘটনা ঘটে, ওইটা আপনার নেতিবাচক চিন্তারই রেজাল্ট। আমি আপনাদেরকে একটা গল্প শোনাই।
ঈশ্বরের বর পাওয়ার জন্য একটা ছেলে সে জঙ্গলে গিয়ে 12 বছর সাধনা করছে। এটা এমন যে যদি ঈশ্বরের বর সে পায় তাহলে সে যা চিন্তা করবে তাই তার সাথে ঘটবে, সে যা ভাববে সেটাই ঘটে যাবে। তো ঈশ্বরের বর পাওয়ার জন্য সে জঙ্গলে গিয়ে বসবাস শুরু করেছে। একটানা মেডিটেশন, 12 বছর ধরে সাধনা। 12 বছর ধরে সাধনা করার পর সে ঈশ্বরের বর পেয়েছে, প্রাপ্ত হয়েছে। হওয়ার পরে সে এখন চিন্তা করতেছে, এই জঙ্গলে যদি সুন্দর একটা বাড়ি থাকতো, মনে মনে। আর তখনই সুন্দর একটা বাড়ি হয়ে গেছে। আর বাড়ি হয়ে যাওয়ার পরে সে ভাবতে শুরু করছে, এই বাড়িতে যদি পালঙ্কটা স্বর্ণের হতো, খুব বিলাসবহুল পালঙ্ক হতো, দরজাটা স্বর্ণের হতো, কতই না ভালো হতো। সাথে সাথে দরজাও স্বর্ণের হয়ে গেছে, আর ওই পালঙ্কটাও স্বর্ণের হয়ে গেছে। এবার সে ভাবতেছে, সুস্বাদু কিছু খাবার যদি পেতাম, পাখির মাংস, হরিণের মাংস। ঠিক পাখির মাংস, হরিণের মাংস রান্না হয়ে গেছে, সে এগুলো খেয়েছে। প্রচুর পরিমাণে খাওয়া দাওয়ার পর তার ঘুম আসতেছে। সে বিছানায় গিয়ে শুয়ে পড়ছে। শুয়ে পড়ার পর সে মনে মনে ভাবতেছে যে এই যে ভালো ভালো খাবার খেয়ে আমি যে শুয়ে পড়লাম, এখন যদি বাঘ এসে আমাকে খেয়ে ফেলে। যেই না চিন্তা করছে বাঘ এসে আমাকে খেয়ে ফেলে, তখনই তাকে এসে বাঘ খেয়ে ফেলছে, হাড্ডি কুড্ডি গুলো পড়ে আছে। দেখেন, 12 বছর জঙ্গলে ছিল, কোনোদিন চিন্তা আসে নাই যে বাঘ আমাকে খেয়ে ফেলবে। অথচ স্বর্ণের ঘরে, স্বর্ণের পালঙ্কেতে আরামদায়ক বিছানায় শুয়ে সে চিন্তা করছে যে বাঘ যদি আমাকে খেয়ে ফেলে। ঠিক জীবনটা এরকম। প্রতিটা ক্ষণে আপনি যে চিন্তাটাই করবেন, রেজাল্ট আপনি তাই পাবেন। আমাদের সময়ে যখন কোম্পানিতে প্রথম কাজ শুরু করলাম, নেটওয়ার্ক মার্কেটিং এ প্রথম কাজ শুরু করলাম, কিছু মানুষ চিন্তা করছে নেটওয়ার্ক মার্কেটিং থেকে কিছুই পাবো না, কোম্পানি থাকবে না। দেখেন, তাদের জন্য কিন্তু আসলেই কোম্পানি নাই, তারা কিন্তু আসলে কিছু পায় নাই, কারণ তারা চিন্তা করছে এরকম। পক্ষান্তরে আমি চিন্তা করছি না, আমার সব হবে। দেখেন, হয়েছে কিছু, আরো সামনে হতে চলেছে। শুধুমাত্র চিন্তা। এখন এই চিন্তা কিন্তু দেখানো যায় না, এই চিন্তাগুলো আমরা মন থেকে করি। প্রতিনিয়তই চিন্তা করছি, প্রত্যেকেই চিন্তা করছি, প্রত্যেকেই। আপনি যখন শাওয়ার নিচ্ছেন তখনও চিন্তা করছেন, এখানে বসেও আপনি চিন্তা করছেন। এখন আপনি যত ইতিবাচক চিন্তা করবেন, তত আপনার সাথে ঘটবেই ইতিবাচক ঘটনা। আমরা কিছু না দিয়েও এই প্ল্যাটফর্মকে নিয়ে, ইন্ডাস্ট্রিকে নিয়ে নেতিবাচক চিন্তা করি। আর বড় বড় ব্যবসায়ী কোটি কোটি টাকা ইনভেস্ট করেও সেটা নিয়ে ইতিবাচক চিন্তা করে। তো সহজ কথা, আমরা যদি কিছু পেতে চাই, আমাদের আজকে থেকে চিন্তাটা ইতিবাচক বানাতে হবে। আমাদের মন অলরেডি আছে, অর্থাৎ ডিভাইস আছে, স্রষ্টার ফ্রিকোয়েন্সিও আছে, রহমতের ফ্রিকোয়েন্সি। আমাদের শুধুমাত্র ফ্রিকোয়েন্সিটা ধরার, সেই ফ্রিকোয়েন্সিটা জানতে হবে, আর সেটি হচ্ছে আমাদের মনের ইতিবাচকতা। আসুন আমরা ইতিবাচক চিন্তা করি, আর ইতিবাচক লোকের সাথে মিশবেন, ইতিবাচক কথা শুনবেন। দেখেন, আপনার বাবাও কিন্তু আপনাকে নেতিবাচক করে দিতে পারে। যেমন আমার বাবা আমাকে প্রতিনিয়ত নেতিবাচক করার চেষ্টা করেছে, কিন্তু আমি আমার বাবার সঙ্গ ত্যাগ করেছি। বাবার সাথে বিজনেস রিলেটেড ব্যাপারগুলো নিয়ে আমি কথা বলি না। কেন জানেন? কারণ আমি জানি আমার বাবার সাথে যদি আমি এই ব্যাপারগুলো নিয়ে কথা বলি, তাহলে আমার বাবা আমাকে নেতিবাচক কথা বলে আমাকে নেগেটিভ করে দেবে। যেমন বিজনেস শুরু করার সময় বলছিল, পরেও বলছে, এখনো পর্যন্ত বলে। তাহলে আপনার বাবাও আপনার শত্রু হতে পারে। উনি কিন্তু বুঝে শুনে শত্রু না, উনি কিন্তু না বুঝে আপনার শত্রু। দেখুন, আমার বাবার এই অর্থনৈতিক দর্শন বা ফাইন্যান্সিয়াল দর্শন, ফাইন্যান্সিয়াল ফিলোসফি আমি নেইনি। কেন? কারণ উনি একজন মধ্যবিত্ত মানুষ। আমি যদি ওনারটা গ্রহণ করি, তাহলে আমি ওনার মতো মধ্যবিত্ত হব, আমাকে উচ্চবিত্ত। এই জন্য তো রিচ ড্যাড পোর ড্যাড সিরিজে রবার্ট কিওসাকি, দেখবেন আপনারা রিচ ড্যাড পোর ড্যাড সিরিজটা ধরে পড়বেন, তাহলে আপনি বুঝবেন তার নিজের আপন বাবা, যিনি হচ্ছে গরিব বাবা, আর তার বন্ধুর বাবা ধনী বাবা। ধনী বাবা তাকে কি শিক্ষা দিয়েছে? আজকে রবার্ট কিওসাকি, তিনি একজন বিশ্বের বিখ্যাত রাইটার, এমনি রাইটার না, ফাইন্যান্সিয়াল রাইটার, অর্থনীতি মানুষকে শেখায়। শুধু তাই না, রবার্ট কিওসাকি ওয়ার্ল্ডের একজন বিখ্যাত মোটিভেশনাল স্পিকার, এবং নিউ ইয়র্ক টাইমস, আমেরিকান নিউ ইয়র্ক টাইমসে তার বুকস গুলো অলওয়েজ বেস্ট সেলিং লিস্টে আছে। অনেকগুলো বই তিনি রচনা করেছেন। আর তিনি কিন্তু একজন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার। বিশ্বের হাজার হাজার কোম্পানিকে তার অ্যাডভাইজিং এ সেই কোম্পানিগুলো প্রফিটে যাচ্ছে। তো এই রবার্ট কিওসাকি সবসময় তার নিজের আপন বাবা অর্থাৎ গরিব বাবার কথা শোনে নাই, তিনি ধনী বাবার কথা শুনেছেন। এবং ধনী বাবা ওনাকে কি শিক্ষা দিয়েছেন সেটা আমি আপনাদের সাথে একটু পরে শেয়ার করব। তবে আমি আগে বলে রাখি যে আপনার
সঙ্গ ত্যাগ করতে হবে, ইভেন বাবারও সঙ্গ ত্যাগ করতে হবে যদি বাবার কাছ থেকে রাইট তথ্যটা আপনি না পান। আমার এই বিজনেস করার কাজে আমি যদি বাবাকে শুনতাম, বিশ্বাস করেন আমি যখন বাসা ভাড়া নিই তখনও আমার বাবা বলছে যে বাসা ভাড়া তুমি একটু নেয়ার সময় অল্প টাকার মধ্যে নাও। খাট কিনবো তো আমাকে বলছে যে একটু ছোট ছোট দেখে কিনো। ছোট কেন কিনো? কারণ যদি এই বড় বাসা ছেড়ে ছোট বাসায় কখনো যেতে হয়, যাতে তুমি সেই বাসায় গিয়ে এই খাটটা ব্যবহার করতে পারো। তার মানে দেখেন বাবার সাবকনসিয়াসলি দর্শন কি, যে আমি যে বড় বাসা নিচ্ছি এটা বেশিক্ষণ থাকতে পারবো না, ওটার ভাড়া ম্যানেজ করার টাকা আমার থাকবে না, কয়েকদিন পরে আমার ছোট বাসায় কুড়ি ঘরে থাকতে হবে, এই জন্য ছোট খাট কিনতে বলছে। একা ঘুমাবে, একা ছোট একটা খাট কিনো। দেখেন আমার বাবার দর্শন যদি আমি নিতাম তাহলে আমি ফকিরই থাকতাম, যেটা রিয়েলিটি বলছি। উইথ ডু রেসপেক্ট টু মাই বাবা, আমার বাবা একজন মহান মানুষ, তিনি আমাকে ছোটবেলা থেকে বুঝতে শেখা পর্যন্ত বড় না করলে I couldn't do anything. So I salute my Baba. I always pray to Allah for my Baba and my mother. এখন দেখেন আব্বুর দর্শন, তিনি আমাকে বড় করেছে, বাট আব্বুর দর্শনটাও আমি নিতে পারছি না, বিকজ আমি যখন বুঝেছি বই পুস্তক পড়ে, আমি যখন বই পড়েছি বিভিন্ন সফল মানুষের বই, তখন আমি ওখান থেকে বুঝেছি যে কোন দর্শনে আমাকে থাকতে হবে। বাবা এগুলো পড়ে নাই, ফলে তিনি জানেও না। আমি আপনাদেরকে আরেকটা ঘটনা শোনাই। এক মাদ্রাসায় পিচ্চি বাচ্চারা ছুটি পাচ্ছে না অনেকদিন, তো ওদের মধ্যে একজন দলপতি আছে, সে ওই বাচ্চাদেরকে নেতৃত্ব দেয়। সে বলতেছে তোরা যেহেতু ছুটি পাচ্ছিস না, আমি তোমাদেরকে একটা পলিসি শিখাচ্ছি, তোমরা এই পলিসিতে যদি হাঁটো ছুটি পেয়ে যাবা। তো বলছে কি? 4-5 জন নিয়ে পরামর্শ করছে, পরামর্শ অনুযায়ী কাজ শুরু। হুজুরের রুমে গিয়ে এই বড় ছেলেটাই প্রথম যখন সবক দেওয়া, মানে সবক মানে পড়া, যে পড়া দিয়েছিল সেই পড়া যখন দিতে গেছে হুজুরের রুমে, যেই বলতেছে হুজুর আপনাকে খুব বিমর্ষ দেখাচ্ছে, চোখগুলো লাল টলমলে, আপনি কি অসুস্থ? হুজুর বলে চুপ কর, পড়া দেখ। অসুস্থ না, পুরো সুস্থ। পড়া দিয়ে চলে গেছেন। পরে আরেকজন স্টুডেন্ট ঢুকছেন, ঢোকার পরে সে হুজুরকে দেখে বলতেছে হুজুর আপনার কি কিছু হলো, আমি কি মাথায় পানি ঢেলে দিব? হুজুর এবার অবাক, পড়া দেখ। কিন্তু ছেলেটা বলতেছে হুজুর আপনার চোখ টলমল, আপনার মুখটা কেমন লাল হয়ে আসছে, আমার মনে হচ্ছে আপনি খুব অসুস্থ, আপনার জ্বর টর হলো না তো? হুজুর আপনি একটু কপালে হাত দিয়ে দেখবেন। তো হুজুর একটু কপালে হাত দিয়ে দেখলো, দেখার পরে ওই স্কিপ করলো, যেহেতু হুজুর আর স্টুডেন্ট একটু দূরেই থাকে, হুজুর একটু মোড নিয়ে ভাব নিয়ে থাকে, তো ওকেও দাবড়ি টাবড়ি দিয়ে সবক টবক নিয়ে ছেড়ে দিছে। পরে আর একটা স্টুডেন্ট ঢুকে সবক দিয়েছে আগে, দেওয়ার পরে এবার বলতেছে হুজুর আপনাকে খুব অসুস্থ লাগছে, আপনার কিছু হয়নি তো? হুজুর এবার ভাবতে শুরু করছে আসলেই তো, আমার তো খারাপ লাগতেছে, কান টান গরম, কানে হাত দিয়ে দেখে কান গরম। হুজুর এবার ভাবতে শুরু করছে আমার তো আসলেই অসুস্থ লাগতেছে, কপালে বুকে ভালোভাবে হাত দিয়ে দেখে একটু জ্বর জ্বর ভাব আসছে। তো সেও পড়া দিয়ে চলে গেছে। পরের স্টুডেন্ট এসে সেম কথা, চতুর্থ স্টুডেন্ট, সেও এসে সেম কথা বলছে। যখনই সেম কথা বলছে হুজুর সবাইকে বলছে তোরা পড়, আমি একটু বাড়ি থেকে আসি। হুজুরের বাড়ি ছিল মাদ্রাসার একদম ঠিক দেয়ালের সাথে মিশানো পিছনে। হুজুর বাড়িতে গিয়ে বউকে ডাকছে যে আমার ইদানিং কালে আমার খোঁজ খবর নেয়ার সময় তোমার হয় না। বউ বলে কি হলো আপনার? আপনা আপনি করে কথা বলে, আপনি তো সকালবেলায় দিব্যি গেলেন মাদ্রাসা, এখন কি হলো? বলে যে আমি যে অসুস্থ, আমার যে জ্বর এসছে, আমার যে মাথা ব্যথা করছে, এগুলোর খোঁজ কে রাখবে? বলে সেটা তো আমি জানি না, আপনি তো সকালবেলায় পান চিবোতে চিবোতে ঠিকই মাদ্রাসায় গেলেন, তো এখন অসুস্থ কিভাবে হলেন? দেখি কি অবস্থা। বউ হাত দিয়ে বলে হ্যাঁ একটু মাথাটা গরম হয়েছে, আসেন আপনাকে পানি ঢেলে দেই। হুজুরেরও খারাপ লাগতেছে, পানি ঢেলে দিচ্ছে মাথায়। আর পানি ঢালতেছে যখন স্টুডেন্টরা বলতেছে তাদের সর্দারকে ভাই ছুটি তো হলো না। বলে তোরা সবাই জোরে জোরে পড়, চিল্লায় চিল্লায় পড়। তো সবাই জোরে জোরে কায়দা পড়তে শুরু করছে, আলিফ জবর আ, বা জবর বা, তা জবর তা, জোরে জোরে চিৎকার করে যখন পড়তে শুরু করছে, হুজুর খুব বিরক্ত হচ্ছে, যেহেতু অসুস্থ এমনিতেই বিরক্ত হয়ে ওদের বলছে এই যা তোদের ছুটি। তো সব দৌড়ে দৌড়ে খেলতে চলে গেছে মাঠে ঘাটে বিভিন্ন জায়গায়। বাড়ি থেকে যখন জিজ্ঞেস করছে মাদ্রাসা করলি না, বলে যে আমাদের ছুটি হয়ে গেছে। কেন? কারণ হুজুর অসুস্থ। এলাকার লোকজন সব ফলমূল কিনে নিয়ে হুজুরকে দেখতে গেছে। দেখেন এটা হচ্ছে কি
যে ওনাকে যখন নেগেটিভ কথাটা বলছে, আপনাকে অসুস্থ অসুস্থ লাগছে, উনি প্রথমে স্কিপ করে নাই। যখন 2-3 জন একই কথা বলছে তখন ওনার কাছে মনে হতে শুরু করছে আমি অসুস্থ। আর এই মনে হতে শুরু করার কারণেই কিন্তু ওনার গা গরম হয়ে গেছে, কান গরম হয়ে গেছে, এবং তারপরে উনি অসুস্থ হয়ে গেছে। এবং এটা কিন্তু খুব সহজ। আপনারা যদি এই পরীক্ষাটা করেন যে কোনো ব্যক্তির ক্ষেত্রে, এটা কিন্তু খাটবে, বাট আমি বলবো এই পরীক্ষাটা করার দরকার নেই। যে কোনো একটা সুস্থ স্বাভাবিক লোককে আপনি রাগিয়ে তুলতে পারেন। 5 জন মিলে আপনারা শুধু ভুলভাল কথা বলেন, দেখবেন একটু পরে সে রেগে গেছে, আর রেগে গেলে তো সে নিজেই অসুস্থ হয়ে যাবে, কি রাইট? এবং রাগ এমন জিনিস, যখন আপনি রাগবেন তখন আপনি অন্য কাউকে কষ্ট দিতে পারেন আর না পারেন, আপনি কিন্তু নিজেরই কষ্ট দিচ্ছেন। নেগেটিভ চিন্তা এমন জিনিস, আপনি এটা দিয়ে অন্য কাউকে কষ্ট দিতে পারেন আর না পারেন, আপনি কিন্তু নিজে কষ্ট পাচ্ছেন, রাইট? দেখেন, আমি এই জন্যই বলি ইতিবাচকতা আমাদের খুব বেশি দরকার। আমরা ইতিবাচক হই, যখন ইতিবাচক হব দেখবেন যে আমরা সাফল্য অর্জন করব। এখন এই প্ল্যাটফর্মে আমরা নতুন, নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে আমরা নতুন, আমাদের কাজ হচ্ছে ইতিবাচক মনোভাব নিয়ে সামনের দিকে অগ্রসর হওয়া, প্রতিনিয়ত ইতিবাচকতা। নেতিবাচক বলতে কি আসে আমাদের সামনে? ওই কেউ একজন বললো তুমি পারবা না। দেখেন, আমাকে যে আমার বন্ধুটি বলছিল তুমি পারবা না, তখন আমি তাকে বলছিলাম যে আমি তো শুনেছিলাম লাস্ট জিব্রাইল আলাইহিস সালাম আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, এরপরে আর জিব্রাইল কারো কাছে আসবে না, কারণ এরপরে কোনো নবী রাসূল আসবে না। এখন তোমার কাছে কি জিব্রাইল আলাইহিস সালাম আসছিল নাকি? বলে কেন আমার কাছে জিব্রাইল? মানে আমি এমন ভাবে বলতেছি কথাটা থেমে থেমে, বুড়ো মানুষের মতো, সে বুঝতেই পারে না আগাগোড়া। তো এবার বলতেছে যে আমার কাছে জিব্রাইল আসতে যাবে কেন? বললাম না, মানে আমি পারবো না তুমি জেনে ফেললা, আমি তো ভেবেছি তোমার কাছে জিব্রাইল এসে ওহী নাজিল করছে যে খালিদকে বলে দাও যে ও পারবে না। তো দেখেন এইটা কেন সম্ভব হয়েছে? যে যাই বলুক আমি ইতিবাচক থাকছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমার একটা নিজস্বতা আছে চিন্তার, এবং সেই নিজস্বতাটা সম্পূর্ণ পজিটিভ। হ্যাঁ, সবারই নিজস্বতা আছে, কিন্তু ম্যাক্সিমাম মানুষের নিজস্বতা হচ্ছে নেগেটিভ। সে নিজে চিন্তা করে, বাট নেগেটিভটা করে। বাট আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত যে আমি নিজে চিন্তা করি এবং ইতিবাচক চিন্তা করি, এবং ইতিবাচক চিন্তাগুলোই আমাকে সামনের দিকে অগ্রসর করে দেয়। প্রতিটা সিচুয়েশনে আমি ইতিবাচকটা ভাবতে শুরু করি। ধরেন কোন একটা দুর্ঘটনা আমার সাথে ঘটছে, আমি এখানেও ইতিবাচক থাকি। কেউ আমাকে ক্ষতি করছে, আমি এখানেও ইতিবাচক থাকি যে এই ক্ষতির মধ্যে নিশ্চয়ই ভালো কিছু আছে। এই ইতিবাচকতা শুধু রাখেন, দেখবেন জীবনটা অনেক সুন্দর হবে, জীবনটা সাফল্যমণ্ডিত হবে। তো আমরা কি ইতিবাচক হতে চাই? ইতিবাচক মানে কি? সব সময় আমি পারবো, আমার দ্বারা সম্ভব, এই বিজনেসটা আমার জন্য, স্রষ্টা আমাকে পছন্দ করছে, এই বিজনেসটা এনেছে, তো আমি একজন লাকি পারসন যে এই বিজনেসটা করতে পারছি, আমাকে এই বিজনেসটা থেকে টপ মোস্ট পজিশনে যেতে হবে। দেখুন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করতে 4 বছর লাগে, অনার্স করতে 4 বছর লাগে, রাইট? 4 বছর পরে তারপর আয় করে। আর আমাদের এই বিজনেসটা 4 বছর প্র্যাকটিস করতে করতে সে কিছুটা পেয়ে যায়। একেবারে শর্টকাট ধনী হওয়ার চিন্তা কেউই করবেন না। আমরা অনেকে এই প্ল্যাটফর্মে এসে শর্টকাট ধনী হওয়ার চিন্তা করি। মনে রাখবেন, এই প্ল্যাটফর্ম শর্টকাট ধনী হওয়ার জায়গা না। আপনাকে মিনিমাম 5-7 বছর পরিশ্রমটা দেওয়ার মানসিকতা থাকতে হবে। 5-7 বছর পরিশ্রম দেওয়ার মানসিকতা থাকতে হবে। দেখেন, আমরা একসাথে কাজ শুরু করে আমি গাড়ি চড়ছি, অনেকেই গাড়ি চড়ছে না। এর মানে কি এই যে তারা গাড়ি চড়বে না কোনোদিন? তারাও দেখবেন চড়বে। সময় আসুক, প্রত্যেকের একটা টাইম জোন আছে, বুঝের একটা সময় আছে, টাইম জোন। বুঝ সব সময় সবার আসে না। কিছু মানুষের কিছু দেখে বুঝ এসে যায়, কিছু মানুষের ঘটনাটা তার সাথে ঘটার পরে বুঝ আসে। তো বুঝ আসাটা কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার। আপনার আজকে টিকটক না করলে ভালো হয়, এই বুঝটা আপনার এখন আসে নাই। প্রেম না করলে আমার ভালো হয়, এই না করবো মানে প্রেমের মধ্যে জড়াবো না, এই বুঝটা আমার এসছে 15 সালে। 15 সালে এই বুঝটা আসার পরে আমি কিন্তু আর প্রেমে পড়ি নাই। বহু মেয়েই কিন্তু আমাকে প্রেমে ফেলার চেষ্টা করেছে, কারণ প্রেম সমস্যা না। সমস্যাটা হচ্ছে প্রেম করলে একটা মানুষ ফোকাস থাকতে পারে না, তার যে কাজ সে ভুলে যায়। কারণ আপনি এখান থেকে বেরিয়ে গিয়ে বাসায় যখন ঢুকবেন, আপনি ব্যবসা নিয়ে আধা ঘন্টা 1 ঘন্টা গবেষণা করবেন, পড়াশোনা করবেন, অথচ আপনার সেই মেয়েটার সাথে বা ছেলেটার সাথে কথা বলতে বলতে দেখবেন টাইম পাস হয়ে গেছে। কখন ঘুম এসে গেছে, আপনি ঘুমিয়ে পড়ছেন, আর ঘুমাতেও লেট, উঠতেও লেট, আপনার এটা নিয়ে গবেষণা করাই হলো না। প্রেমটা ঠিক এইভাবে টাইম কিল করে। যে টাইমটা আপনি নিজেকে দেবেন, ওই টাইমটা দেওয়া হয়ে যায় ওই মেয়েটাকে। এই বুঝটা এসেছিল 15 সালে। অনেকের বুঝটা দেরিতে আসে, অনেকের বুঝটা আগে আগে আসে। এখন আপনার বুঝ কখন আসবে আপনি কিন্তু জানেন না। আপনাকে রাইট ট্র্যাকে থাকতে হবে, রাইট ওয়েতে শুধু লেগে থাকতে হবে, হাল ছাড়া যাবে না। শুনেন, চড়াই উতরাই আসবে, চড়াই উতরাই আসবে, আপনি স্লিপ কেটে পড়ে যাবেন, কিন্তু কখনো হাল ছাড়বেন না। কারণ হাল যদি না ছাড়েন, আপনি শিওর থাকেন কোনো না কোনো সময় আপনি গন্তব্য দেখবেন।
কিন্তু হালই যদি ছেড়ে দেন আপনি কিন্তু কোনোদিন গন্তব্য খুঁজে পাবেন না। ভুল করলেও ভুলের বুঝ আসে, হাল যদি ছেড়ে না দেন রিয়েলাইজেশন আসে। কিন্তু হালটা ছেড়ে দিলে আপনি ওই রাস্তা থেকেই সরে গেলেন, আর আপনি ওই রাস্তায় হাঁটতে পারবেন। রাইট? এখানে আমরা যারা আছি আগামী 2-3টা বছর হালই ছাড়বো না, এমন মেন্টালিটি নিয়ে কে কে থাকবো আমরা যে আগামী 2-3টা বছর আমি হাল ছাড়বো না, রাইট ওয়েতে আমি শুধু সামনের দিকে আগাবো। কিছু পারলেও আগাবো, কিছু না পারলেও, যদি কিছু না পারি আমি আবারও পুনরায় শক্তি সঞ্চার করব, চিন্তা ভাবনা উন্নত করব, তারপরে আগাবো। দেখুন এই পৃথিবীতে 4টি কোয়াড্রেন্টে মানুষ রোজগার করে। ক্যাশ ফ্লো কোয়াড্রেন্ট বইতে রবার্ট কিওসাকি এটা খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন। একটা কোয়াড্রেন্ট হচ্ছে বি কোয়াড্রেন্ট, একটা কোয়াড্রেন্ট হচ্ছে আই, আর একটা হচ্ছে এস, এবং আর একটা হচ্ছে ই। আমি একটু ব্যাখ্যা যদি দিই, বি কোয়াড্রেন্টের মানুষেরা কেমন, তারা হচ্ছে একটা সিস্টেম ডেভেলপ করে, সিস্টেম তাদের কাছে টাকা এনে দেয়। যেমন ধরেন বাটা, অ্যাপেক্স, তারপরে বিভিন্ন ব্র্যান্ড, বসুন্ধরা, যমুনা, তাদের মালিকেরা কিন্তু বি কোয়াড্রেন্টে, তারা অনেক পরিশ্রম করে সারা জীবন পার করে। এই যে আকিস সাহেবের কোম্পানি আকিস গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, উনি বিড়ি বানিয়ে খুলনার রাস্তায় বিক্রি করতো, আজকে আকিস গ্রুপ এত বড় প্রতিষ্ঠান, হাজার হাজার কোটি টাকা, এত জমি কিনছে আকিস গ্রুপ যে বাংলাদেশে প্রাইভেটলি জমি কেনার যে লিমিটেশন থাকে সেটা শেষ, তারা আর জমি টমি কিনতে পারবে না। এইরকম একটা জিনিস, যেটা আমি জানি না কোন সোর্স থেকে আসছে, বাট এটা আমার শোনা। তো এখন দেখেন বি কোয়াড্রেন্টের মানুষেরা এমন, যারা সিস্টেম তাদেরকে টাকা এনে দেয়। আই কোয়াড্রেন্টের মানুষরা এরা হচ্ছে ইনভেস্টর, তারা ইনভেস্ট করে, আর ইনভেস্টমেন্ট তাদেরকে পয়সা এনে দেয়। তারা এখানে সময় দেয় না, শ্রমও দেয় না, শুধু মানি ইনভেস্ট করে আর টাকা তাদেরকে টাকা এনে দেয়, অর্থাৎ সিস্টেম তাদের জন্য কাজ করে। এই দুই ধরনের মানুষ একটু খেয়াল করে দেখেন, তারা প্যাসিভ ইনকাম করে। প্যাসিভ মানে কি? পরোক্ষ আয় করে। প্যাসিভ ইনকাম, পরোক্ষ ইনকাম, অর্থাৎ তারা কাজ করবে না তবু পয়সা আসবে। আরেক দল মানুষ আছে এস কোয়াড্রেন্টে, অর্থাৎ স্মল বিজনেস ওনার, সেলফ এমপ্লয়েড, একজন ডাক্তার, একজন লয়ার, একজন ইঞ্জিনিয়ার, এরা সেলফ এমপ্লয়েড। এরপরে স্মল বিজনেস ওনার লাইক আপনার বাড়ির পাশে দোকানদার, বিভিন্ন দোকানের মালিক, এই নিউ মার্কেটে যে দোকানগুলো আছে এরা সবাই এস কোয়াড্রেন্টের আওতায় পড়ে। আর ই কোয়াড্রেন্ট মানে এরা হচ্ছে এমপ্লয়ি, কর্মচারী, চাকরি করে। পৃথিবীর সব মানুষই দেখবেন এই 4 ক্যাটাগরিতে, যে বিদেশ যাচ্ছে সে কারো এমপ্লয়ি হয়ে যাচ্ছে, অথবা সে সেলফ এমপ্লয়েড কোনো বিজনেস করছে। পৃথিবীতে প্রতিটা মানুষ কিন্তু এই ক্যাটাগরিতে। এখন ধরেন আমরা যারা নেটওয়ার্কিং করছে আমরা কোন ক্যাটাগরিতে পড়ি সেটাও নিয়ে আমি আলোচনা করব। এই দুই ধরনের মানুষ হচ্ছে অ্যাক্টিভ আয় করে, অর্থাৎ তারা সময় দেয়, শ্রম দেয়, টাকা আসে, সময় দেবে না, শ্রম দিবে না, টাকা আসবে না, অর্থাৎ তারা যেটুকু কাজ করবে সেইটুকুনের পেমেন্ট পাবে। বুঝা গেছে মুস্তাকিম? সোজা হয়ে বসো ভাইয়া, সোজা, এরকম সোজা, এরকম বুকটা এরকম করো, হ্যাঁ সোজা হও, রাইট। তুমি কি ভালো আর হবে না মাসুদ? ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। তুমি কি ভালো হয়েছো মাসুদ? আচ্ছা, ই এবং এস কোয়াড্রেন্টের মানুষেরা তারা অ্যাক্টিভ ইনকাম করে, সময় দেয়, টাকা আসে, সময় দেবে না, টাকা আসবে না। এখন আসেন যে আমরা নেটওয়ার্ক মার্কেটিং এ যারা আছে আমরা কোন কোয়াড্রেন্টে আছি একটু খেয়াল করে দেখেন। বি কোয়াড্রেন্টের মানুষ আমরা। এত ইনভেস্ট, এত পরিশ্রম, এত 20 বছরের সাধনা আমরা দেই নাই, বাট নেটওয়ার্ক মার্কেটিং এ 4-5 বছর সাধনা দিয়ে আমরা কিন্তু বি কোয়াড্রেন্টে চলে যেতে পারি। যেমন ধরুন আমি সকাল থেকে বাসায়, অফিসে কাজ চলছে নাকি চলে নাই? গতকালকের আগের দিন ঘুরে বেড়ালাম, কাজ চলছে নাকি চলে নাই? তার মানে দেখেন আমি যদি ঘুরিও এখন চলবে। কেন চলবে? কারণ এখান থেকে বেশি লোক না, এই যে 10টা মানুষ যদি তাদের লাইফটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করে, তারা সেল করে 10টা, 2টা করে সেল করলো, 20টা সেল আসে, আর 20টা সেল হলে আমার আইডিতে ইনকাম ঢুকে। ক্লিয়ার না? ক্লিয়ার না? এইটা হচ্ছে বি কোয়াড্রেন্ট। তো এখন 4-5 বছর খেটে বি কোয়াড্রেন্টে পৌঁছাবেন, যেখানে সিস্টেম আপনাকে টাকা এনে দেবে। নেটওয়ার্ক মার্কেটিং করে 4-5 বছর খেটে যে রিটায়ার করা যায় সেটা আমি আপনাদেরকে প্রদর্শন করতে যাচ্ছি। আপনারা দেখবেন উইদিন 6 মান্থস আমি শুধু ঘুরে বেড়াচ্ছি বিশ্বের এক দেশ থেকে আরেক দেশে, আর আমার বিজনেস সিস্টেম চলতেই আছে। নেটওয়ার্ক মার্কেটিং করে ঘোরা যায়, নেটওয়ার্ক মার্কেটিং করে লাইফকে এনজয় করা যায়, সেটা আমি প্রদর্শন করব। বিকজ এই যে আপনারা যারা, আপনাদেরকে আস্তে আস্তে দায়িত্ব আমি কিন্তু ছেড়ে দিচ্ছি এবং কিছু মানুষকে আরো যোগ্য বানাচ্ছি। তো তাদেরকে ওই দায়িত্ব ছেড়ে দিয়ে আরো যোগ্য বানিয়ে তুলবো এবং তারা বিজনেসটাকে ট্র্যাকেল করবে, তাদের স্বপ্নের জন্য তারা কাজ করবে। দেখবেন আমি ওই দিন শর্ট টাইম বিয়ে করে ফেলবো এবং বউকে নিয়ে ঘুরে বেড়াবো। তাহা
শুনিয়া তোমরা এত খুশি হইবার কোনো কারণ আমি দেখিতেছি না। তোমরা প্রেম মুক্ত থাকিবা, তোমাদেরকে আমি বিয়ে দিয়ে দিব। কিন্তু তোমরা যদি প্রেম করিতে থাকো লুকিয়ে চুরিয়ে, তাহলে তোমাদের দিলের মধ্যে কিন্তু আতঙ্ক তৈরি হবে আমাকে নিয়ে, এই অফিসকে নিয়ে। কারণ তুমি প্রেম এমন জিনিস, এটা যদি কারোর মধ্যে আসর করে, ও মা বাপও ছেড়ে দেয়, ও ক্যারিয়ার ছেড়ে দেয়, সব ছেড়ে দেয়। তার কাছে প্রেমই আসল। এবং সে মনে মনে সবসময় ভাবে সবার উপরে প্রেম সত্য, তাহার উপরে নাই। তো সেই জায়গাটায় দয়া করে যাইও না। ভালো হয়ে যাও মাসুদ, তুমি কি আর ভালো হবে না? হ্যাঁ, তো দয়া করে প্রেম মুক্ত থাকো। হ্যাঁ, প্রেম যারা করে তারা কিন্তু আমাকে নিয়ে খুব আতঙ্কগ্রস্ত থাকে, আমাকে নিয়ে, আমার অফিসকে নিয়ে খুবই। হ্যাঁ, কেন? হায় হায়, প্রেম তো করতেছি লুকায়, যদি জানতে পারে ওই দিন তো খবর আছে আমার, যা অর্জন করবো সব শেষ। এই জন্য তারা খুব ভয়ে থাকে। যাও, তোমরা ভয়ে থাকো না। যদি কেউ প্রেম করতে ইচ্ছা করে এখনই বলবো অকপটে, আমি দরকার হলে বিয়ে দেবো আগে, এরপরে তোমাকে ব্যবসা করাবো। বিয়ে করবা, শাদী দিব, এরপরে ব্যবসা করো, যাও, বাধা নেই। কিন্তু প্রেম করো না দয়া করে, প্রেম তোমাকে ধ্বংস করে দেবে। ক্লিয়ার না? ক্লিয়ার না? প্রেম তোমাকে শেষ করে দেবে। কারো এই যে সিনিয়রদের, তোমাদের কারোর মধ্যে যদি কাউকে পছন্দ হয়ে থাকে আর তোমাদের পছন্দ লাগে, বিয়ে করতে চাও, আমাকে বলবা, আমি বিয়ে দিয়ে দিব। আরে বিয়ে দিলে বেশি টাকা খরচ হয় নাকি? বউ কি খাবে? তুমি গরিব আছো, ফকির আছো, সেও নয় ফকিরের স্টাইলে থাকবে। তুমি যখন ধনী হবা, সেও ধনীর স্টাইলে থাকবে। আর কি? তুমি যদি ভিক্ষা করতে নামো, সেও ভিক্ষা করতে নামবে। অসুবিধা আছে কোনো? ওরও একটা থালা দিবা, তুমিও একটা থালা নিবা। ও আমার আল্লাহ নবী। মজা হচ্ছে, দুইজন যদি একসাথে ভিক্ষা করো তাহলে একটা লাভ আছে। মানুষ যদি 4 টাকা দেয়, তারও 2 টাকা দিলে তোমারও 2 টাকা দিলে, দ্বিগুণ ইনকাম, ডুয়াল পাওয়ার অ্যাকশন। কিন্তু ভাই দয়া করে প্রেম করিস না ভাই, মারা যাবি, শেষ হয়ে যাবি, তোর ক্যারিয়ার শেষ হয়ে যাবে। আমি যদি প্রেম করতাম 15 সালের পর থেকে, এই যে কন্টিনিউ করি নাই, যদি ওইটা করতাম, তোমরা বিশ্বাস করো আমার এখন গাড়ির চাকা, টায়ার, টিউবই কেনার টাকা থাকতো না। আমি এরকম পকেট থাকতাম, বুঝছো? তো যা হোক, আমি বলি বি কোয়াড্রেন্টে নেটওয়ার্ক মার্কেটিং যদি 5-7 বছর করো, তুমি বি কোয়াড্রেন্টে চলে আসবে। দেখো আমার আপলাইন বাবু উত্তম কুমার সাহা, তিনি কি এসে প্ল্যান শো, ক্লোজিং, মিটিং, সিটিং কোনো কিছু করে? উনি করোনা আসার পরে কোনো প্রোগ্রাম তেমন একটা করে নাই, শুধু কোম্পানি জাতীয় প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করেন। কিন্তু এর আগে মাসে হয়তো 10টা জায়গায় গিয়ে 10টা প্রোগ্রামে অ্যাটেন্ড করতো, এবং সেখানে তাও আবার কি চিফ গেস্ট হিসেবে উপস্থিত হতেন। 10-15-20 মিনিটের বক্তব্য দিতেন, গাড়ি নিয়ে যেতেন, ওনাকে রিসেপশন দেওয়া হতো ফুল টুল দিয়ে, ফুল ছিটিয়ে ছিটিয়ে, পাপড়ি ছিটিয়ে, আর তারপরে ভিডিও ক্যামেরা এগুলো তো সব আছেই, মানুষ শীষ বাজাচ্ছে, করতালি দিচ্ছে, উনি গিয়ে মঞ্চে উঠে এই এরকম করে মাইক্রোফোন ঠোঁটে লাগাই দিয়ে এরকম করে ঠিক এই স্টাইলে একটু ঘুরলো আর কথা বললো। এতেই উনি টপ অ্যাচিভার অফ আওয়ার কোম্পানি। এখন দেখো, উনি তো একটা সময় 12 সাল থেকে কাজ শুরু করছে, 12, 13, 14, 15, 16, 17, কয় বছর হলো? 6 বছর। এই 6 বছর ফুল উদ্যমে কাজ করছে, একদম ফুল দমে মাঠে নেমে কাজ করছে। 18 সাল থেকে লিডারশিপ ওয়ার্ক শুরু করছে, কারণ এই আমি লিডার তৈরি হয়ে গেছে, আরো বেশ কিছু লিডার তৈরি হয়ে গেছে। আমার কথা হচ্ছে এই বিজনেস মজার, তোমার শুধু বোঝা লাগবে। আজকে থেকে শুরু করো, সিরিয়াসলি আচ্ছড়া বেঁধে কোয়ালিটি ডেভেলপ করো। আগামী 2-4-5 বছরের মধ্যে এমন কিছু ছেলে তৈরি করো, আমার মতো কয়েকটা খালিদ তৈরি করা থাকবে তোমার প্যাশন এবং প্রধান উদ্দেশ্য। যদি আগামী 5-6 বছরের মধ্যে আগামী 4-5 বছর সাধনা করে যদি তুমি কিছু কর্মী তৈরি করো, স্বপ্নবাজ মানুষ তৈরি করো, এরপরে তুমি ঘুরে বেড়াবো, তবুও পয়সা আসবে। বুঝাইতে পারছি না? পারি নাই? তাহলে আমরা কি বি কোয়াড্রেন্টে যেতে চাই? অন্য কোন সেক্টর আমার জানা নাই বি কোয়াড্রেন্টে যাওয়ার। আমি এই সেক্টরটা পেয়েছি। আমি যেটুকুন পড়াশোনা করেছি, খুব বেশি বই যে পড়ছি তা না, 20-25টা বই পড়ছি 6 বছর 6.5 বছরে। এই বইগুলো থেকে আমি যা শিখেছি, তাতে নেটওয়ার্ক মার্কেটিং একটা আইডল বিজনেস। আমি কারণে আমার মন প্রাণ জান উজাড় করে দিয়ে আমি নেটওয়ার্ক মার্কেটিং করি, বিকজ এই বিজনেসটা থেকেই আমি কিন্তু বি কোয়াড্রেন্টে যেতে পারবো, অন্য কোনো পেশা থেকে আমার যাওয়ার সুযোগ নাই। তাহলে আমরা আজকে থেকে ধ্যান ধারণা পোষণ করি মনে মনে যে আমি বি কোয়াড্রেন্টে যাবই, এবং সেটা নেটওয়ার্ক মার্কেটিং হাত ধরেই যাব। ক্লিয়ার না? ক্লিয়ার না? পক্ষান্তরে আর একটা সেক্টর আছে, সেটা কি তোমার স্টাডি থেকেই তুমি কিছু করবা। মানে স্টাডি করে দেখবা সার্টিফিকেট, যত সার্টিফিকেট আছে, একমাত্র তুমি যদি অন্যের চাকর খাটার চেষ্টা করো তাইলে সার্টিফিকেট কাজে লাগবে, পৃথিবীর আর কোনো কাজে সার্টিফিকেট লাগে না। মাশরাফির সার্টিফিকেট লাগছে, মুস্তাফিজের সার্টিফিকেট লাগছে, জেমসের সার্টিফিকেট লাগছে, তাহসানের সার্টিফিকেট লাগে না।
বিজ্ঞানী হওয়ার জন্য সার্টিফিকেট লাগে? আলবার্ট আইনস্টাইনের বোধহয় সার্টিফিকেট লাগছিল, টমাস আলভার বোধহয় সার্টিফিকেট লাগছিল। পৃথিবীর কার সার্টিফিকেট লাগে? একমাত্র তুমি যদি চাকরি করতে যাও আর একজনের চাকর খাটতে যাও সেখানে সার্টিফিকেট লাগে। আর পৃথিবীর কোন সৃষ্টিশীল কাজে কোনোদিন সার্টিফিকেট কারো লাগে নাই। প্রধানমন্ত্রী হওয়ার জন্য মনে হয় শেখ হাসিনার সার্টিফিকেট লেগেছে, বঙ্গবন্ধু জাতির পিতা হওয়ার জন্য মনে হয় ওনার সার্টিফিকেট লেগেছিল, মহাত্মা গান্ধীর বোধহয় জাতির পিতা হওয়ার জন্য সার্টিফিকেট লেগেছিল, রাইট? জর্জ ওয়াশিংটনের বোধহয় সার্টিফিকেট লেগেছিল, মাও সেতুং, মাহাতির বিন মোহাম্মদ মালয়েশিয়ার। একমাত্র সার্টিফিকেট লাগে তুমি যদি চাকর খাটতে যাও, আর কোনো কাজে সার্টিফিকেট লাগে না, কিন্তু জ্ঞান লাগে সব জায়গায়। তাই আমি বলবো স্টাডিটা হোক আজকে থেকে তোমাদের জ্ঞান অর্জনের জন্য। সার্টিফিকেটকে ফোকাস কখনোই করবা না, দয়া করে প্লিজ, তোমাদের লাইফটা সুন্দর করার জন্য। ক্লিয়ার না? ক্লিয়ার না? পড়াশোনা করো, বিজনেস করো, 2 ঘন্টা পড়ো বাড়ি, তোমার সার্টিফিকেটও এমনি হবে, সব এমনি হবে, কিন্তু সার্টিফিকেটকে ফোকাস করে পড়াশোনা করো না দয়া করে। তুমি বেসিক এডুকেশনকে ফোকাস করো, দেখবা